নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের ভিডিওটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দ্য কুইন অফ ক্রাইম, আগাথা ক্রিস্টির অনবদ্য সৃষ্টি মসিয়ে এরকুল পোয়ারো। পোয়ারো একজন বেলজিয়ান পুলিশম্যান, যিনি প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডে চলে আসেন এবং সেখানেই গোয়েন্দা হিসাবে বিশেষ খ্যাতি লাভ করেন। তার সহকারী ও বন্ধু ছিলেন সেনাবাহিনীর এক অফিসার ক্যাপ্টেন হেস্টিংস। এরকুল হেস্টিংস জুটির অসংখ্য উল্লেখযোগ্য অ্যাডভেঞ্চারের একটি দ্য মিস্ট্রি অফ দি বাগদাদ চেস্ট অবলম্বনে শুরু হচ্ছে আমাদের আজকের কাহিনী। শুনতে থাকুন। সকালবেলা খবরের কাগজে একটা খবর দেখে আমি বেশ উত্তেজিত হয়ে পড়ি। কাগজটা প্রখ্যাত গোয়েন্দা ও আমার বন্ধু পোয়ারোর দিকে এগিয়ে দিই। খবরটা পড়ে দেখো, কি বীভৎস! মানুষ এত নিষ্ঠুর হতে পারে? ঠান্ডা মাথায় খুনি নিজের বন্ধুকে খুন করল। খুনের পর মৃতদেহটাকে সুন্দর কারুকার্যময় বাক্সের ভেতরে ডালা চাপা দিয়ে রাখল। ঘটনার আধ ঘন্টা পরে নিহত বন্ধুর সুন্দরী স্ত্রীর সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে, তাস খেলে, খাওয়া দাওয়া করে, গল্পগুজব করে সময় কাটায়। খুনির সুন্দর অভিনয় নিহতের স্ত্রী বিন্দু মাত্র বুঝতে পারে না। সে বেশ আনন্দের মধ্যে দিয়ে সময় কাটায়। শুধু তাই নয়, সেদিন খুনির বাড়িতে আমন্ত্রিত ব্যক্তিরা সবাই খুবই হইহল্লা করে আনন্দ করে। কিন্তু সে ঘরেই যে একটা সুদৃশ্য বাক্সের মধ্যে আরেকজন মৃত অবস্থায় ঘাড় বাঁকিয়ে শুয়ে আছে তা কেউই বুঝতে পারে না। পোয়ারো খবরের কাগজটা পড়ে, চোখ বুজে নিজের আরাম কেদারায় বসে থাকে, আস্তে আস্তে পা নাড়ায়। ঠিকই বলেছ হেস্টিংস, ব্যাপারটা সত্যি বীভৎস। নাও কাগজটা নাও আর খবরটা প্রথম থেকে আর একবার পড়ো। খবরের কাগজে দেখছি নিহত ব্যক্তির রূপসী স্ত্রীর হাফ ফটো ছাপা হয়েছে। ফটোটা তত ভালো না ছাপা হলেও মহিলাটি যে প্রকৃত সুন্দরী তাতে কোনো সন্দেহ থাকে না। মহিলাটি প্রকৃতই সুন্দরী। যুগ যুগ ধরে সৃষ্টিকর্তা এদের মর্তে পাঠান পুরুষদের মন জয় করার জন্য। অবশ্য এত বয়স হয়ে গেল, আমার এই পাঠশালায় হাতে খড়ি পর্যন্ত হলো না। ইসপের আঙুর ফল টকের গল্পটা আমার মনে পড়ছে পোয়ারো। যাই হোক, খবরের কাগজে কি লিখেছে শোনো। বিগত 10ই মার্চ মেজর রিচের জন্মতিথি উপলক্ষে তিনি অন্যান্য বন্ধুদের সঙ্গে মিস্টার ও মিসেস কার্টারকে ডিনার পার্টিতে আমন্ত্রণ জানান। সেদিন বিকেলে মিস্টার কার্টার তার আরও একজন ঘনিষ্ঠ বন্ধু ডক্টর এডগারের সঙ্গে বারে পানীয় পান করে। সে সময় মিস্টার কার্টার ডক্টর এডগারকে জানায় যে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সে কয়েকদিনের জন্য স্কটল্যান্ড যাবে, কাজেই আজকের মেজর রিচের পার্টিতে তার পক্ষে থাকা সম্ভব হবে না। তবে তার স্ত্রী মার্গারেট তার হয়ে পার্টিতে উপস্থিত থাকবে। অবশ্য শহর ছাড়ার আগে একটি বারের জন্য সে মেজর রিচের সঙ্গে দেখা করবে। মিস্টার কার্টার সন্ধ্যে 7টার সময় স্টেশন যাওয়ার পথে মেজর রিচের বাড়িতে যায়, কিন্তু সে সময় মেজর রিচ বাড়িতে ছিল না। মেজর রিচের পুরনো চাকর জন তাকে অভ্যর্থনা জানায়, মেজর রিচের জন্য অপেক্ষা করতে অনুরোধ জানায়। মিস্টার কার্টারের হাতে বেশি সময় না থাকায় সে অপেক্ষা করতে পারে না। মেজর রিচকে চিঠি লিখে স্টেশনে যাওয়ার কথা জনকে জানায়। জন মিস্টার কার্টারকে নিয়ে একটা বেশ বড় ঘরে নিয়ে যায়, একটা টেবিলের ওপরে লেখার সরঞ্জাম দেখিয়ে নিজের কাজে চলে যায়। প্রায় 5-7 মিনিট পরে মেজর রিচকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে জন। মেজর রিচ তাকে সিগারেট আনার জন্য টাকা দেয়। বাগানে কাজ করার ও আধো অন্ধকারের জন্যই হয়তো মেজর রিচ কখন বাড়িতে ফিরেছে তা জন বুঝতে পারে না। সিগারেট কিনে আনার পর মেজর রিচকে একলা ঘরে বসে থাকতে দেখে সে ভাবে মেজর রিচের সঙ্গে মিস্টার কার্টারের বোধহয় দেখা হয়েছে। মিস্টার কার্টার বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে স্টেশনে এতক্ষণে চলে গেছে। তার একটু পরেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করে। প্রথমে মিস্টার ও মিসেস পেন্স আসে, তারপর ডক্টর এডগার ও মিসেস মার্গারেট কার্টার আসে। সকলেই মেজর রিচের পার্টি দেওয়ার বড় ঘরটায় বসে। তাস খেলা, হাসি ঠাট্টা ও পানাহারে আসর বেশ জমজমাট হয়। পার্টি শেষ হয় তা প্রায় রাত 12টা। পরের দিন সকালে প্রতিদিনের মতো ঘরদোর ঝাড়পোছ করতে শুরু করে। একসময় জন গত দিনের পার্টি হওয়ার ঘরে আসে।
ঘরের এক কোণের পুরো কার্পেটের ওপরে বেশ কিছুটা জমাট কালো রক্ত দেখতে পায়। ওই জায়গাটাতেই মোটা পর্দা দিয়ে ঘরটাকে দুভাগ করা হয়েছে। পর্দার ওপাশে বড় সাইজের রেডিওগ্রামের ক্যাবিনেট, রেডিওগ্রামের হাত তিনেক তফাতে একটা সুদৃশ্য নানান রকম কারুকার্য করা একটা বেশ বড় কাঠের বাক্স আছে। ওই বাক্সে কিছু রাখা হয় না। ঘর সাজানোর জন্য ওই পুরনো দুষ্প্রাপ্য বাগদাদ থেকে আনা বাক্সটি এই ঘরের এক কোণে পর্দার আড়ালে রাখা হয়েছে। জন কালো রক্তকে অনুসরণ করে বাক্সের কোণ থেকে এই রক্ত বেরোনোর আভাস পায়। সে খুবই সাবধানে বাক্সের উপরকার ডালাটা খোলে। একটা শক্ত সবল লোককে ঘাড় গুঁজে বাক্সের ভেতরে মৃত অবস্থায় দেখে। তাকে খুন করা হয়েছে। তারই রক্ত বাক্সের ভেতর থেকে চুইয়ে কার্পেটের উপরে এসেছে। এই অবস্থায় জন কি করবে তা ভেবে পায় না। সে সময় মেজর রিচও বাড়িতে ছিল না। তাই নিরুপায় হয়ে সে পুলিশে টেলিফোন করে। জনের কাছ থেকে টেলিফোন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ মেজর রিচের বাড়িতে আসে। মৃতদেহটা যে মিস্টার কার্টারের তা শনাক্ত করে জন। পুলিশ মেজর রিচকে গ্রেপ্তার করে। মেজর রিচ প্রতিবাদ করে, বলে সেই হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানে না। এমনকি মিস্টার কার্টার যে গতকাল তার বাড়িতে এসেছিল তাও সে জানে না। এরপর খবরের কাগজ পরিষ্কার করে মন্তব্য করেছে যে মিসেস মার্গারেট কার্টারের সঙ্গে মেজর রিচের অবৈধ সম্পর্ক ছিল। তাই পথের কাঁটা সরিয়ে দেবার জন্য মেজর রিচ এই পরিকল্পনা নিয়েছে। তাহলে তো মিটেই গেল। এই ঘটনার দিন 4-5 পর আমাদের যদি লেডি চ্যাটরিনের বাড়িতে ডিনার পার্টির আমন্ত্রণ না থাকতো তাহলে হয়তো সকলেই কাগজওয়ালাদের মন্তব্যকেই বিশ্বাস করত। মেজর রিচও বোধহয় সেভাবেই শাস্তি পেত। 15ই মার্চ পোয়ারোর সঙ্গে লেডি চ্যাটরিনের বাড়িতে নেমন্তন্ন রক্ষা করতে যাই। লেডি চ্যাটরিন আমাদের দুজনেরই ঘনিষ্ঠ বান্ধবী। লেডি চ্যাটরিনের বৈঠকখানায় আমন্ত্রিতরা সকলে বসেছে, গল্পগুজব করছে। লেডি চ্যাটরিন বেশ কায়দা করে পোয়ারোকে তাদের দল থেকে ড্রয়িং রুমের বাইরে বের করে নেয়। অগত্যা আমাকেও পোয়ারোর পথ অনুসরণ করতে হয়। লেডি চ্যাটরিন পোয়ারোকে একটু আড়ালে নিয়ে গিয়ে বেশ উত্তেজিতভাবে বলে, আমার একজন ঘনিষ্ঠ বান্ধবী খুবই বিপদে পড়েছে। আপনার সাহায্য তার বিশেষ প্রয়োজন। তা তিনি কোথায় আছেন? দোতলায় আমার ঘরে বসিয়ে রেখেছি। আপনি যদি দয়া করে দোতলায় আমার সেই ঘরে তার সঙ্গে একবার দেখা করেন তবে খুবই উপকার হবে। নিশ্চয়ই, চলুন। দেখ মার্গারেট, আমি পৃথিবী বিখ্যাত গোয়েন্দা পোয়ারো আর তার সহকারী হেস্টিংসকে একসঙ্গে নিয়ে এসেছি। আমি আর এখানে দাঁড়াতে পারছি না। হ্যাঁ, নিচে না অনেক অতিথি এসেছেন, তাদের সঙ্গে দেখা করতে হবে। আমি আসছি। হ্যাঁ, আমি আসি। আমি মার্গারেটকে ভালো করে লক্ষ্য করি। প্রথমেই মার্গারেটকে বিষাদগ্রস্ত বলে মনে হয়। বয়স হয়তো 30 কিংবা 32 হবে, কিন্তু তার মুখের লাবণের জন্য তাকে আরো কম বয়সী বলে মনে হয়। মার্গারেট যে প্রকৃতই সুন্দরী তাকে না দেখলে ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা বসুন। লেডি চ্যাটারিনি আমার কাছে আপনার সুখ্যাতি করেছে। তার ধারণা আমার বিপদ একমাত্র আপনিই দূর করতে পারেন। তবে কিভাবে যে আমাকে আপনি বিপদমুক্ত করবেন তা আমি সত্যিই জানি না। তবুও আমি আপনার উপর নির্ভর করে আশায় বুক বেঁধে আছি। আপনি আমার কাছ থেকে ঠিক কি রকম সাহায্য আশা করেন? আমার পরিচয় নিশ্চয়ই আপনাকে দিতে হবে না? না, তা দিতে হবে না। আপনি যে মিসেস মার্গারেট কার্টার তা আমি প্রথমেই বুঝতে পেরেছি। তাহলে নিশ্চয়ই আপনার কাছে আমি কি আশা করতে পারি তা আপনি বুঝতে পেরেছেন। তবুও পরিষ্কার হওয়া প্রয়োজন মিসেস কার্টার। বেশ, তাহলে শুনুন। পুলিশ মেজর রিচকে মিস্টার কার্টারের হত্যাকারী হিসেবে গ্রেপ্তার করেছে। আপাত দৃষ্টিতে তাই মনে হয়। তবে আমি বেশ জোর দিয়ে বলতে পারি যে মিস্টার রিচ এ কাজ করতে পারেন না। তার উপর অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে।
হুম, আপনার কথা শুনলাম। এখন বলুন তো, কি কারণের জন্য মেজর রিচ আপনার স্বামী মিস্টার কার্তারকে খুন করতে পারেন না? মেজর রিচকে আমি এত ভালোভাবে চিনি যে তার পক্ষে এ কাজ করা অসম্ভব। তাহলে আপনি বলতে চাইছেন যে আপনি মেজর রিচকে খুব ভালোভাবে চেনেন? হুম, মানে ইয়ে, লোকে তো তাই বলে। ম্যাডাম, আপনি হয়তো ভালো করেই জানেন যে এই পৃথিবীতে 3 শ্রেণীর কাছে সত্যি কথা বলা খুব প্রয়োজন। যেমন, প্রথমত, মৃত্যুর সময় ধর্মযাজকের কাছে সত্যি কথা বলতেই হয়। দ্বিতীয়ত, হেয়ার ড্রেসারের কাছে। আর সব শেষে হলো ভাড়াটে গোয়েন্দার কাছে। তবে এখানে প্রশ্ন হচ্ছে, আপনি যদি শেষোক্ত সম্প্রদায়ের উপরে বিশ্বাস রাখেন তবেই বলবেন। হ্যাঁ, আমি আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করি। তাহলে এবার নিশ্চয়ই আপনার কোনো অসুবিধা নেই বলতে যে মেজর রিচের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা ঠিক কতখানি? 2 বছর আগে মেজর রিচের সঙ্গে আমার যখন পরিচয় হয়, তখন থেকেই আমি তাকে মনে প্রাণে পছন্দ করি। কিন্তু দুঃখের কথা, কোনো দিনই মেজর রিচের কাছ থেকে এই জাতীয় কোনো আভাস পাই না। ফলে ব্যাপারটা একতরফাই ছিল। মাত্র কিছুদিন আগে আমার মনে হয় মেজর রিচও আমাকে পছন্দ করে, তবে মুখ ফুটে এই জাতীয় কোনো কথাই আজ পর্যন্ত সে বলেনি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম, কেননা আপনার বক্তব্য আমার পরিশ্রম অনেকখানি কম করে দিল। তবে এবার আপনাকে বেশ ভালো করে চিন্তা করে বলতে হবে যে আপনার স্বামী অর্থাৎ মিস্টার কার্তার কি ব্যাপারটা সন্দেহের চোখে দেখতেন। সে ব্যাপারে সঠিক আপনাকে কিছুই বলতে পারবো না। তবে গত কয়েক মাস ধরে তিনি আমার সঙ্গে একটু অন্যরকম ব্যবহার করতেন। অর্থাৎ সব সময় তিনি আমাকে চোখে চোখে রাখতেন। আচ্ছা, সত্যি করে বলুন তো ম্যাডাম, আপনি 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 সত্যিই কি আপনার স্বামীকে ভালোবাসতেন? আগে না। দেখুন ম্যাডাম, সাক্ষ্য প্রমাণ ইত্যাদিতে মেজর রিচকে হত্যাকারী ছাড়া আর কিছুই চিন্তা করা যায় না। তবে প্রশ্ন হচ্ছে, এর ভেতরেই আপনি কি মেজর রিচকে বাঁচানোর মতো কোনো ফাঁকের সন্ধান পেয়েছেন? না, আচ্ছা, আপনার স্বামী যে বাইরে যাবেন সে কথা আপনি কখন জানতে পারেন? অন্যান্য দিনের চেয়ে 8 ঘন্টা আগেই তিনি বাড়ি আসেন। জানান কাজের জন্য 2-4 দিনের জন্য বাইরে যাবেন। এরকম উনি এর আগেও গেছেন, তাই এ বিষয়ে আমি কোনো চিন্তা করিনি। সেই আমার সঙ্গে মিস্টার কার্টারের শেষ দেখা। মেজর রিচের ব্যবহারের মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছিলেন? না, সেরকম কিছুই চোখে পড়েনি। তবে সেদিন মেজর রিচকে একটু অন্যমনস্কভাবে দেখি। তিনি আমার সঙ্গে আগের মতোই মন খুলে ব্যবহার করেননি, তবে অন্যান্য আমন্ত্রিতদের সঙ্গে বেশ স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিলেন। আমি জোর দিয়ে বলতে পারি তিনি কিছুতেই মিস্টার কার্টারকে হত্যা করতে পারেন না। এই কাজ তার পক্ষে করা অসম্ভব। সেদিন পার্টিতে কোনো অস্বাভাবিক ঘটনা আপনার চোখে পড়েছে? সেরকম সেরকম কিছুই আমার নজরে পড়েনি। আচ্ছা,
আপনি কি সেই কারুকার্য করা কাঠের বাক্সটা সেদিন দেখেছিলেন? মিস্টার মিস্টার কার্টারের মৃত্যুর আগে এই অপয়া বাক্সটাকে আমি দেখেছি বলে মনে হয় না, কেননা ওটা পর্দার আড়ালে ছিল। তবে মেজর রিচের রেডিওগ্রামটা এই বাক্সের পাশেই ছিল। সেদিন যতক্ষণ আমরা মেজর রিচের বাড়িতে ছিলাম ততক্ষণ আমরা গান শুনেছি। মাঝে মাঝে রেকর্ড বদলাবার জন্য ডাক্তার এডগার পর্দার ভিতরে যান। আমরা সকলে তখন তাস নিয়ে খেলায় মেতেছিলাম। তা সে তাস খেলায় কে কোন পক্ষে ছিলেন, আর শেষ পর্যন্ত কে জিতল? মেজর রিচ ও মিসেস স্পেন্স এক পক্ষে ছিলেন, আমি ও মিস্টার স্পেন্স অপর পক্ষে ছিলাম। সেদিন আমাদের ভাগ্য সুপ্রসন্ন ছিল না। ওরা অনেক ব্যবধানে জিতল। আমরা দুজনে মোট 35 শিলিং হারাই। আপনাদের পার্টি কখন ভাঙলো? তা প্রায় 12টা হবে। সকলে একসঙ্গেই মেজর রিচের বাড়ি থেকে আমরা বিদায় নিই। আপনার বর্তমানের কথা না হয় আমি মেনে নিলাম, কিন্তু অতীতের ব্যাপার কি হবে মিসেস কার্টার? আপনি কি অতীতের সেই যুবকের কথা বলছেন যে আমাকে কাছে না পেয়ে আত্মহত্যা করে, নাকি ইটালিয়ান যুবকদের দ্বন্দ্বযুদ্ধের কথা বলছেন? আচ্ছা, আপনিই বলুন তো, আমার দোষ কোথায়? যে যাই করুক না কেন, আমি কিন্তু আপনার জন্য কারো সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করব না। তবে আপনার অনুরোধ আমি গ্রহণ করলাম। মিস্টার কার্টারের মৃত্যু রহস্য আমি উদ্ঘাটন করবই। আশা করি সে রহস্য উদ্ঘাটিত হলে আপনার মনে আবার নতুন করে কোনো আঘাত লাগবে না। আমরা এখন তাহলে আসি ম্যাডাম, গুড বাই। পরের দিন বেলা 10টার সময় আমরা ডক্টর এডগারের বাড়িতে যাই। ডক্টর এডগার বেশ হাসিখুশি লোক, বয়স প্রায় 40-এর ওপর। এখনও সে বিয়ে করেনি। সে পোয়ারোর প্রত্যেকটি প্রশ্নের বেশ আগ্রহের সঙ্গে উত্তর দেয়। আচ্ছা ডক্টর এডগার, মিস্টার কার্টার আর মেজর রিচের সঙ্গে আপনার বন্ধুত্ব ঠিক কতদিনের? তা বহুদিনের। খবরের কাগজে যে সংবাদ ও মন্তব্য করা হয়েছে সে বিষয়ে আপনার মতামত কি? আপাত দৃষ্টিতে সঠিকভাবেই ব্যাপারটা বিশ্লেষণ করা হয়েছে। ফাইন ফাইন। ঘটনার দিন বিকেলবেলা মিস্টার কার্টারের সঙ্গে আপনার দেখা সাক্ষাৎ ইত্যাদি বিষয়ে কিছু বলবেন কি? ঘটনার দিন বিকেলবেলা মিস্টার কার্টারের সঙ্গে আমার দেখা হয়। আমরা দুজন বারে বসে ড্রিঙ্ক করছিলাম। অবশ্যই আগেও আমরা এভাবে একসাথে ড্রিঙ্ক করেছি। সেদিন তিনি বলেন যে বিশেষ কাজে তাকে বিকেলবেলা বাইরে যেতে হচ্ছে, কাজেই মেজর রিচের পার্টিতে থাকতে না পারার জন্য দুঃখিত। তবে তার পক্ষে মার্গারেট পার্টিতে উপস্থিত থাকবে। এছাড়াও তিনি বলেন যাবার আগে যে করেই হোক তিনি মেজর রিচের সঙ্গে নিজে দেখা করে দুঃখ প্রকাশ করবেন। সেই সময়ে মিস্টার কার্টারের মনের অবস্থা কিরকম ছিল? আই মিন, খুব চিন্তিত মনে হয়েছে কি? মিস্টার কার্টার
আসলে শান্ত প্রকৃতির মানুষ। সেদিনও তিনি বেশ ধীর স্থিরই ছিলেন, তার ভেতর কোনো ভাবান্তর নজর পড়েনি। আচ্ছা ডক্টর এডগার, মিস্টার কার্তারের সঙ্গে মেজর রিচ, তাদের কোনো মনোমালিন্য ছিল? মোটেই না। সেরকম কিছু হলে আমি নিশ্চয়ই জানতাম। তাছাড়া আমি যতদূর জানি তাতে ওদের দুজনের মধ্যে যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। ওকে, এবার বলুন তো, মিসেস মার্গারেট কার্তারের সঙ্গে মেজর রিচের ঘনিষ্ঠতার ব্যাপারে মিস্টার কার্তারের কোনো আপত্তি কিংবা অভিযোগ ছিল কি? আপনিও বোধহয় কাগজওয়ালাদের মন্তব্যকে সত্যি বলে মেনে নিয়েছেন, কেননা আমার ব্যক্তিগত ধারণা ঠিক তার উল্টোটা। ঘটনার দিন বিকেলবেলা তিনি যখন আমার সঙ্গে ড্রিঙ্ক করছিলেন, তখন বেশ সহজ ও সরলভাবে বলেন, হঠাৎ জরুরি কাজে বিকেলে বাইরে যেতে হচ্ছে, ফলে মেজর রিচের ডিনার পার্টিতে উপস্থিত থাকতে পারছি না বলে দুঃখিত, তবে স্ত্রী মার্গারেট আমাদের দুজনের হয়ে উপস্থিত থাকবে। খুব ভালো কথা মিস্টার এডগার, থ্যাংক ইউ। এখন প্রশ্ন হচ্ছে, সেদিন ডিনার পার্টিতে মেজর রিচের ব্যবহার আর হাবভাব কিরকম ছিল? স্বাভাবিকই ছিল, তবে কার মনে কি থাকে তা তো বাইরের লোকের পক্ষে জানা কোনো মতেই সম্ভব নয়, বলুন। হুম, তা মিসেস মার্গারেট কার্তারকে সেদিন কিরকম লাগছিল? আমার যতদূর মনে আছে তাতে ভদ্রমহিলাকে প্রথম থেকে শেষ পর্যন্ত বেশ বিমর্ষ লাগছিল। আসলে এমনিতে ভদ্রমহিলা খুবই আমোদে, হাসি ঠাট্টা করে আসর বেশ জমিয়ে রাখতে পারেন, কিন্তু সেদিন তিনি সব সময় চুপচাপ ছিলেন। দেখে মনে হচ্ছিল তিনি কোনো একটা দুশ্চিন্তায় ডুবেছিলেন। আচ্ছা ডক্টর এডগার, সেদিনের ডিনার পার্টিতে প্রথম কে গিয়েছিলেন? আমার বিশ্বাস মিস্টার ও মিসেস স্পেন্স প্রথম পার্টিতে গিয়েছিলেন, কেননা আমি সেখানে পৌঁছে ওদের গল্পগুজব করতে দেখি। আমি মিসেস মার্গারেট কার্টারকে আনার জন্য ওর বাড়িতে গিয়েছিলাম। বাড়িতে গিয়ে শুনলাম তিনি কিছুক্ষণ আগে মেজর রিচের ডিনার পার্টিতে যোগ দিতে বেরিয়েছেন। তারপর আমি সোজা মেজর রিচের বাড়িতে যাই। আমার পৌঁছানোর অল্প পরে মিস মার্গারেট কার্টার মেজরের বাড়িতে আসেন। তো আপনারা সেদিন ডিনার পার্টিতে কি কি করেন? কেন, তাস খেলে, গল্পগুজব করে ও মেজর রিচের সুন্দর সুন্দর রেকর্ডের গান শুনে আনন্দের সঙ্গে কাটাই। আমি ঠিক বুঝতে পারছি না ডক্টর এডগার, আপনারা তো 5 জন মেজর রিচের ডিনার পার্টিতে উপস্থিত ছিলেন। আজ্ঞে হ্যাঁ। আপনারা নিশ্চয়ই ব্রিজ খেলেছেন। ঠিক তাই। তাহলে নিশ্চয়ই মাঝে মাঝে আপনারা পার্টনার বদল করেছেন। আপনার অনুমানটা ঠিক নয় মিস্টার পোয়ারো, কেননা আমি বাদে ওখানে সকলেই ব্রিজ খেলায় ওস্তাদ, আমি হলাম নবেশ। কাজেই ওরা তাস খেলছিল, আমি ওদের পাশে বসে খেলা দেখছিলাম। তাছাড়া গান শেষ হলে রেডিওগ্রামের রেকর্ড পাল্টে দিচ্ছিলাম। ওই দায়িত্বটা সকলে আমার উপরে দিয়েছিলেন। ভেরি গুড, ভেরি গুড।
এবার নিশ্চয়ই আপনি বেশ ভালোভাবে বলতে পারবেন যে আপনাদের সেই পার্টি রাত কটার সময় শেষ হয়েছিল? আমরা সকলে যখন মেজর রিচের কাছ থেকে বিদায় নিই তখন রাত 12টা বেজে ওই 2-4 মিনিট হয়েছিল। আপনারা কি সকলে একই সঙ্গে মেজর রিচের বাড়ি থেকে বেরিয়েছিলেন? ঠিক তাই। আমরা বেরিয়ে মিস্টার ও মিসেস স্পেন্সকে ট্যাক্সি ধরে দিই। মিসেস মার্গারেট কার্টারকে আমার গাড়ি করে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই, তারপরে আমি বাড়ি ফিরি। ঠিক আছে ডক্টর এডগার, আমার যা যা জানার ছিল আমি জেনে নিয়েছি। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আসি। গুড বাই। ডক্টর এডগারের বাড়ি থেকে বেরিয়ে আমরা মিস্টার ও মিসেস স্পেন্সের বাড়িতে যাই। মিস্টার স্পেন্স অফিসে বেরিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে আমাদের দেখা হয় না, তবে মিসেস স্পেন্স আমাদের অভ্যর্থনা করে ড্রয়িং রুমে বসায়। মিসেস স্পেন্সের বয়স 32 থেকে 35-এর মধ্যে, দেখতে তেমন একটা আহামরি নয়, তবে বকর বকর করতে পারদর্শিনী। মিস্টার কার্টারের মৃত্যুর ব্যাপারে আমরা তদন্ত করছি জেনে সে আনন্দিত হয়। আমাদের প্রশ্ন করার আগেই সে এমন বকর বকর শুরু করে যে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। তার বকর বকরের মধ্যে নতুন কোনো সূত্র আমরা পাই না। ডক্টর এডগারের বিবৃতির সঙ্গে একেবারেই মিলে যায়। একরকম বিরক্ত হয়েই আমরা মিসেস স্পেন্সের কাছ থেকে বিদায় নিই। পরে আমরা মেজর রিচের বাড়িতে যাই। অবশ্য সকালে বন্ধু ইন্সপেক্টর জ্যাপকে মেজর রিচের বাড়িতে যাবার কথা জানিয়ে রেখেছিল পোয়ারো। ইন্সপেক্টর জ্যাপ জনকে জানিয়ে রাখে। কাজেই মেজর রিচের চাকর জন আমাদের দেখে অভ্যর্থনা করে যে ঘরে ডিনার পার্টি হয়েছিল সেই ঘরে নিয়ে যায়। ঘরের একদিকে কিছুটা জায়গা পুরো পর্দা দিয়ে আড়াল করে রাখা হয়েছিল। জনকে জেরা করে যা জানা যায় তা খবরের কাগজ থেকে আগেই আমরা সংগ্রহ করেছিলাম। আচ্ছা জন, ঘটনার দিনে অথবা রাত্রে মেজর রিচের চলাফেরার মধ্যে কোনো পার্থক্য লক্ষ্য করেছো? আজ্ঞে না স্যার, অন্যান্য দিনের মতোই স্বাভাবিকই ছিল। উত্তেজনার কোনো লক্ষণই তার মধ্যে প্রকাশ পায়নি। তারপরেই আমন্ত্রিতদের মধ্যে মিস্টার ও মিসেস স্পেন্স প্রথম আসেন, একটু পরেই আসেন ডাক্তার এডগার, সব শেষে উপস্থিত হন মিসেস মার্গারেট কার্টার। তুমি কি করে জোর করে বলছো যে মেজর রিচের সঙ্গে মিস্টার কার্তারের দেখা হয়েছিল? তাছাড়া এমনও তো হতে পারে যে মিস্টার কার্তার মেজর রিচের আগে সকলের অলক্ষ্যে বাড়ি থেকে চলে গেছেন। আমার জোর দিয়ে বলার কারণ হলো মিস্টার কার্টার মেজর রিচের আসার আগে যদি চলে যেতেন তাহলে নিশ্চয়ই তিনি আমাকে বলে যেতেন। এর আগে তো কোনো দিনের ব্যতিক্রম হয়নি। এরপর পোয়ারো পার্টি হওয়ার ঘরটা ভালো করে লক্ষ্য করে। তারপরেই সে পর্দার ওপারে রেডিওগ্রামের পাশে সুন্দর কারুকার্য করা বাগদাদ থেকে অনেক পয়সা খরচ করে মেজর রিচের আনা কাঠের বড় বাক্সের কাছে আসে। পোয়ারো খুব মনোযোগ দিয়ে বাক্সটাকে দেখে। তারপরেই বাক্সের ঢাকা খুলে বাক্সের ভেতরটা দেখে। যদিও বাক্সের ভেতরটা ঘষে মেজে ও ধুয়ে পরিষ্কার করা হয়েছে, তবুও বাক্সের ভেতরে এদিক ওদিক কিছু রক্তের দাগ এখনো পর্যন্ত আছে। পোয়ারো ভাবলেশীন মুখে বাক্সের ভেতরটা খুব ভালো করে পরীক্ষা করতে থাকে। এইগুলো কি? এই এই ফুটোগুলো তো নতুন হয়েছে বলে মনে হচ্ছে। পোয়ারোর চিৎকারে আমি ও জন পোয়ারোর পাশ দিয়ে বাক্সের ভেতরের গর্তগুলো দেখি। 3-4টে বেশ বড় গর্ত স্ক্রুড্রাইভার দিয়ে করা হয়েছে। জন বাক্সের ভেতরকার গর্তগুলো দেখে অবাক হয়। গর্তগুলো দেয়ালের দিকে থাকার জন্য হয়তো কখনোই আমার চোখে পড়েনি স্যার। আচ্ছা, ঘটনার দিন সন্ধেবেলা তুমি যখন সিগারেটের টিন নিয়ে ঘরে ঢুকলে তখন ঘরের কোনো কিছু অস্বাভাবিক দেখেছো? হ্যাঁ, একটা ব্যাপার মনে পড়ছে। ব্যাপারটা খুবই সামান্য, কিন্তু তাতেও যে এতটা গুরুত্ব আছে সে কথা তখন মাথায় আসেনি। কোন কথা? ব্যাপারটা হলো, সেদিন সিগারেট নিয়ে যখন আমি এই ঘরে আসি তখন ঘরের ভেতরকার পর্দাটা
কে যেন প্রায় 2 ইঞ্চি বাঁ দিকে সরিয়ে রাখে। দেখো, ঠিক এই রকম তো? আপনি ঠিক ধরেছেন স্যার, ঠিক এই রকমই সরানো ছিল। তার পরের দিন সকালে ওঠা ঠিক একই রকম ছিল। পরের দিন সকালেও পর্দাটা একই রকম ছিল। ঘরদোর পরিষ্কার করার সময় ওটা আমি যথাস্থানে সরিয়ে দিই। কার্পেটে রক্তের দাগ লেগেছিল বলে ওগুলো কাচতে দিয়েছি। অনেক ধন্যবাদ জন। তুমি এই এই টাকাগুলো রাখো, তোমার বকশিস। আমরা এখন আসি, দরকার হলে পরে আবার আসবো। পর্দা সরানোর ব্যাপারটা আমার মাথায় ঠিক ঢোকে না। রাস্তায় বেরিয়ে আমি এ বিষয়ে পোয়ারোকে প্রশ্ন করি, বলি, এই পর্দা ইত্যাদি কি মেজর রিচের পক্ষে সহায়তা করবে? হতে পারে, তবে পর্দা ওভাবে সরিয়ে দেবার কারণ হলো বাক্সটাকে কেউ দেখতে পাবে না। বাক্স থেকে রক্ত গড়িয়ে পড়লেও কারো চোখে পড়বে না। তবে জনের কথা ভেবে আমি বেশ চিন্তিত হয়ে পড়েছি। জন আবার কি করলো? প্রথম থেকেই নিশ্চয়ই তুমি লক্ষ্য করেছো হেস্টিংস, যে জন বেশ চটপটে ও চালাক চতুর। কাজেই বাস্কের ভিতরে মৃতদেহ রাখলে তা জনের নজরে পড়বেই। হ্যাঁ। তাহলে এবার চিন্তা করো, মেজর রিচ যদি সত্যি মিস্টার কার্টারকে বিকেলবেলা খুন করে বাক্সের ভেতরে ঢুকিয়ে রাখে, তাতে অবাক হবার কিছু নেই। কেননা তার একটু পরেই নিমন্ত্রিতদের আসার কথা ছিল। কিন্তু পার্টি শেষ হয়ে গেলে মিস্টার কার্টারের মৃতদেহটা অন্য কোথাও পাচার করার যথেষ্ট সময় পেয়েছেন মেজর রিচ, কিন্তু তিনি তা করেননি। কেন? এটাই তো স্বাভাবিক। তাছাড়া আরও একটা কথা আমার মনে হচ্ছে পোয়ারো। বেশ, বলো। সকলের কথা মতো ডক্টর এডগার বাক্সের পাশে রেডিওগ্রামের রেকর্ড পাল্টাচ্ছিলেন, তাই না? ঠিক তাই। তাহলে ডক্টর এডগার নিশ্চয়ই বাক্সের ভেতর থেকে চুইয়ে পড়া রক্ত দেখেছিল। তা না দেখতেও পারে, কেননা পর্দার ছায়া ও জায়গাটার উপরে পড়েছিল। দাঁড়াও দাঁড়াও, আস্তে আস্তে অনেক কিছুই এবার এবার আমার কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কি রকম? আমাদের পরবর্তী গন্তব্যস্থল হলো ডাক্তার ইভান্স। ডাক্তার ইভান্সই সরকারিভাবে মিস্টার কার্টারের মৃতদেহের পোস্টমর্টেম করেছিল। ডক্টর ইভান্সের সঙ্গে আমরা দেখা করি। ডক্টর ইভান্স তার রিপোর্টে যা লিখেছিল আমাদেরও সেই একই কথা বলে। মিস্টার কার্টারের মৃত্যু হয় ছুরিকাঘাতে। একবারের আঘাতেই ছুরির তীক্ষ্ণ ফলা মিস্টার কার্টারের হৃৎপিণ্ডে বিঁধে গিয়েছিল। এই আঘাত কোনো অভ্যস্ত ব্যক্তির হাতে হয়েছে, তবে ছুরির বাঁটে কোনো হাতের চিহ্ন ছিল না। হয়তো আততায়ী রুমাল জাতীয় জিনিস দিয়ে ছুরিটা ধরেছিল, অথবা ছুরির বাঁটের ওপর থেকে হাতের চিহ্ন তুলে ফেলেছিল। ডক্টর ইভান্স নিশ্চিতভাবে বলে এই খুনটা হয়েছে সন্ধ্যে 7টা থেকে রাত 9টার মধ্যে। ডক্টর ইভান্সের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলতে চলতে আমি পোয়ারোকে প্রশ্ন করি, আচ্ছা পোয়ারো, এমনও তো হতে পারে যে সময় মিস্টার কার্টার মেজর রিচের ঘরে বসেছিল তখন অতর্কিতে বাইরের আততায়ী তাকে খুন করে বাক্সের ভেতরে ঢুকিয়ে রাখে। তোমার কথা শুনে খুবই করুণা হচ্ছে তোমার ওপর, বুঝলে হেস্টিংস? সেদিন তখনকার মতো আমাদের এই বিষয়ে আলোচনা বন্ধ থাকে। দুপুরবেলা লাঞ্চ সেরে আমরা স্কটল্যান্ড ইয়ার্ডের ইন্সপেক্টর জ্যাপের কাছে যাই। মৃত মিস্টার কার্টারের পকেটে কি কি জিনিস পাওয়া গেছে তা দেখাতে অনুরোধ করি। একটু পরেই জ্যাপের নির্দেশে একজন সেপাই ট্রেতে করে জিনিসগুলো নিয়ে আসে। ওতে একটা রুমাল, কিছু খুচরো পয়সা, একটা মানি ব্যাগ, তাতে 1 পাউন্ডের 3টে নোট, একটা ধোপাখানার বিল, শ্রীমতী প্লেটনের একটা ছোট ফটো ও স্ক্রুড্রাইভার জাতীয় ধারালো স্টিলের যন্ত্র। স্ক্রুড্রাইভার জাতীয় ধারালো স্টিলের যন্ত্রটা সাবধানে তুলে নেয় পোয়ারো। এই দেখো হেস্টিংস, এই যন্ত্র দিয়ে খুব সহজেই কাঠ ফুটো করা যায়। তাহলে কি এর সাহায্যে মেজর রিচের বাড়ির বাক্সটায় দেয়ালের দিকের অংশটায় ফুটো করা হয়েছিল?
আর সেই কাজটা মিস্টার কার্টার নিজেই করেছে? ঠিক তাই। কেননা মৃতদেহের জন্য খুনি নিশ্চয়ই এই গর্ত করবে না। কাজেই কেউ এই বাক্সের ভিতরে লুকিয়ে থাকার জন্যই এই গর্তটা করে। আমিও জ্যাপ অবাক হয়ে পোয়ারের দিকে তাকিয়ে ভাবতে থাকি সে কি উল্টোপাল্টা কথা বলছে। আমাদের দিকে না তাকিয়ে পোয়ারে বলতে থাকে, মিস্টার কার্টার তার স্ত্রী মার্গারেতের সঙ্গে মেজর রিচের ঘনিষ্ঠতা ভালো চোখে দেখতো না, কিন্তু তার হাতে এমন প্রমাণ ছিল না যে যাতে করে এই বিষয়ে সে মার্গারেতকে দোষারোপ করতে পারে। তাই মিস্টার কার্টার এই সন্দেহ দূর করার জন্য পরিকল্পনা করে। মেজর রিচের ডিনার পার্টির দিন বাইরে যাওয়ার কথা ঘোষণা করে মেজর রিচের বাড়ির কাছে আত্মগোপন করে থাকে। মেজর রিচ কোনো কাজে বাইরে বেরোলে সে মেজর রিচের বাড়িতে ঢোকে। মেজর রিচকে চিঠি লেখার ভান করে প্রার্থী হওয়ার ঘরে যায়। জন নিজের কাজে ঘর থেকে বেরিয়ে পড়ে। মিস্টার কার্টার এই সুযোগে স্ক্রু দিয়ে বাক্সের গায়ে বেশ বড় ফুটো করে বাস্কের ভেতরে আত্মগোপন করার সময় যাতে সে নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে। পরে সে বাক্সের ভেতরে ঢোকে। তার কারণ হলো স্ত্রী মার্গারেট মেজর রিচের সঙ্গে কিভাবে সময় কাটায় মেজর রিচের বাড়িতে থেকে তা সচক্ষে দেখতে চায়। ইন্সপেক্টর জ্যাপ এতক্ষণ পোয়ারের কথা শুনছিল। এতক্ষণে সেও বলে, তাহলে তুমি বলতে চাও পার্টি শেষ হওয়ার পর মেজর রিচ মিস্টার কার্টারকে খুন করেছে, কিন্তু ডক্টর ইভান্স জোর দিয়ে বলছে যে রাত্রি 10টার আগেই মিস্টার কার্টারকে খুন করা হয়েছে। সে সময় সেই পার্টির ঘরে আমন্ত্রিত সকলেই ছিলেন। কাজেই এরকম একটা ঘটনা ঘটলো আর অতিথিরা কিছুই জানতে পারলো না। ব্যাপারটা আশ্চর্য লাগছে নাকি? আসলে ব্যাপারটা ঠিক এভাবেই হয়েছে। মিস্টার কার্টারের খুনি হলেও সে একজন শিল্পী। কেননা এত নিখুঁতভাবে পরিকল্পনা করেছে যে এতগুলো লোকের উপস্থিতিতে সে কাজটা সেরেছে, কিন্তু কেউ ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। ভূমিকা বাদ দিয়ে আসল ব্যাপারটা খুলে বলো তো। বেশ, তাহলে শোনো। সেদিনের পার্টিতে একজন বাদে সকলেই তাস খেলতে মগ্ন ছিল। সেই একজনের ওপর দায়িত্ব ছিল বাক্সের পাশে রেডিওগ্রামের রেকর্ড পরিবর্তন করা। সেই একজন রেকর্ড পাল্টানোর নামে বাক্সের ঢাকা খোলে, নিপুণ হাতে মিস্টার কার্টারকে খুন করে, তারপর হাসি মুখে আমন্ত্রিতদের মধ্যে ফিরে আসে। তোমার যুক্তি মোটেই গ্রাহ্য নয় পোয়ারো। কেননা একজন সুস্থ সমর্থ লোককে ছুরি দিয়ে হত্যা করা হলো আর সেই লোকটা চিৎকার না করে মুখ বুজে মৃত্যুবরণ করে নিল। সবটাই অসম্ভব, অবাস্তব। আচ্ছা বলো তো হেস্টিংস, ঘটনার দিন বিকেলে মিস্টার কার্টার কার সঙ্গে রেস্তোরাঁতে ড্রিঙ্ক করছিল? কেন? ডক্টর এডগারের সঙ্গে। এই ডক্টর এডগারই হলো নাটের গুরু। সেই মিস্টার কার্টারের মনে তার স্ত্রী মার্গারেতের সম্বন্ধে সন্দেহ ঢোকায়। সেই সন্দেহে যখন সে পাগল হবার উপক্রম হয়, তখন ডক্টর এডগারই তাকে এই পরিকল্পনাটা দেয়। মিস্টার কার্টারও সেই পরিকল্পনা মতো মেজর রিচের বাক্সের ভেতরে আত্মগোপন করে। তবে রেস্তোরাঁতে ড্রিঙ্ক করার সময় ডক্টর এডগার মিস্টার কার্টারের গ্লাসে তার অলক্ষ্যে এমন কোনো মাদকদ্রব্য মিশিয়ে দিয়েছিল যাতে মিস্টার কার্টারের পক্ষে জেগে থাকা সম্ভব ছিল না। সে নেশায় বেহুঁশ হয়ে বাক্সে কোনো রকমে ঘাড় গুঁজে শুয়েছিল। এবার ডক্টর এডগার রেকর্ড পাল্টানোর নাম করে বাক্সের ডালা খোলে। অচেতন মিস্টার কার্টারকে নিপুণ হাতে এমনভাবে ছুরি দিয়ে আঘাত করে যাতে এক আঘাতেই তার মৃত্যু হয়।
সে টুং শব্দটি পর্যন্ত করতে পারে না। ইন্সপেক্টর জ্যাপ এত বিস্মিত হয় যে কথা বলতে পারে না। আমি কিন্তু বেশ বিরক্তির সঙ্গে বলি, তা হঠাৎ ডক্টর এডগার এত বড় ঝুঁকি নিতে যাবে কেন? এর পেছনে তার কি স্বার্থ আছে? কি কারণে একটি সুন্দরী যুবতীকে না পেয়ে একটি যুবক আত্মহত্যা করতে চেয়েছিল? দুজন সুস্থ চিন্তা সম্পন্ন যুবক একটি যুবতীর জন্য কেন মরণপণ দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হয়েছিল? এই হত্যাকাণ্ডের পেছনে সেই একই কারণ। এখানে ডক্টর এডগার মার্গারেটকে পছন্দ করত, কিন্তু মিস্টার কার্তার ও মেজর রিচ জীবিত থাকতে মার্গারেটকে পাবার কোনো আশা ছিল না তার। তাই কায়দা করে দুজনকে সে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করল। প্রথমে আংশিকভাবে সফল হলেও শেষ পর্যন্ত নিজের জালে সে নিজেই জড়িয়ে পড়ল। যাই হোক, আমি আমার কাজ করে দিয়েছি। এবার ডক্টর এডগারকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছানোর কাজটা ইন্সপেক্টর জ্যাপ করবে, তাই তো? তবে এই কথা বলতে আমার লজ্জা নেই যে এতদিনেও এরকম খুনি শিল্পীর সন্ধান আমি পাইনি। তার জন্য ডক্টর এডগারকে ফাঁসি কাঠে ঝোলানো হলেও আমি তার শিল্পী মনের জন্য তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এতক্ষণ শুনছিলেন আগাথা ক্রিস্টির গল্প দ্য মিস্ট্রি অফ দি বাগদাদ চেস্ট। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।